হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদের এই দ্বিতীয় ভিডিওটিতে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ এই চ্যাপ্টার থেকে মহাজনপদের শাসন ব্যবস্থা এই একক থেকে কিছু প্রশ্ন উত্তর নেওয়া হয়েছে। তোমরা মনোযোগ দিয়ে ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, মগধ উত্থানের কারণগুলি লেখো, অথবা 16টি মহাজনপদের মধ্যে মগধ কেন শক্তিশালী হয়ে উঠেছিল। এর উত্তরটি হবে, প্রথমে লিখতে হবে মগধের উত্থানের গুরুত্বপূর্ণ কারণগুলি হলো, 1 নম্বর পয়েন্ট দেবে মগধের নিরাপত্তা। দেখো, মগধের প্রথম রাজধানী রাজগৃহ পাহাড় দ্বারা ঘেরা ছিল এবং পরবর্তী রাজধানী পাটলিপুত্র নদী বেষ্টিত ছিল, ফলে বাইরের শত্রু মগধকে আক্রমণ করতে পারত না। দ্বিতীয় পয়েন্ট দিবে প্রাকৃতিক সম্পদে ভরপুর। মগধ বনজ সম্পদে ভরপুর ছিল, যার ফলে মগধের ঘন বনগুলিতে অনেক হাতি পাওয়া যেত। সে হাতিগুলি রাজাদের যুদ্ধের কাজে লাগত। পাশাপাশি সেখানে অনেকগুলি লোহা এবং তামার খনি ছিল, ফলে মগধের রাজারা যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সহজেই বানিয়ে নিতেন। 3 নম্বর পয়েন্ট দেবে শক্তিশালী রাজবংশ। মগধে কতগুলি শক্তিশালী রাজবংশের উত্থান ঘটেছিল এবং শক্তিশালী শাসক রূপে বিম্বিসার, অজাতশত্রু এবং মহাপদ্মনন্দ মগধের উত্থানের সহায়ক ছিলেন। 4 নম্বর পয়েন্ট হবে অর্থনৈতিক উন্নতি। গঙ্গা নদীর পলির মাটি ওই অঞ্চলের কৃষি জমিকে উর্বর করে তুলেছিল। তাছাড়া জল ও স্থলপথে মগধের বাণিজ্য চলত। এসব সুবিধার ফলে মগধ শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, মহাজনপদের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরে তোমরা লিখবে বেশিরভাগ মহাজনপদে রাজা শাসন করতেন। সেই মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য। যেহেতু রাজা শাসন করতেন, তাই তাকে বলা হবে রাজতান্ত্রিক রাজ্য। তারপরে এই রাজতান্ত্রিক রাজ্যগুলিতে সবার ওপরে ছিলেন রাজা। এটা তোমরা সবাই জানো যে রাজতান্ত্রিক রাজ্যে সবার ওপরে রাজাই থাকবে। রাজা কোনো নির্দিষ্ট বংশের ছিলেন। সেই বংশ বছরের পর বছর রাজত্ব করত। সেই রাজবংশকে অন্য কোনো রাজা যুদ্ধে হারিয়ে দিয়ে রাজত্ব করত। এভাবেই চলতো রাজ্য শাসন। শাসনের কাজে রাজাকে সাহায্য করার জন্য একটি সভা থাকত। এই সভার সদস্যরা রাজাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দান করতেন। রাজ্যগুলিতে জমি জরিপ করে কর সংগ্রহ করা হতো। এই কর থেকে পাওয়া টাকায় রাজ্যের শাসন কাজে খরচ চলত। গণরাজ্য বলতে কি বোঝো? 2টি গণরাজ্যের নাম লিখো। এর উত্তর হবে, যে সমস্ত মহাজনপদগুলি অরাজতান্ত্রিক ছিল, অর্থাৎ যেখানে কোনো রাজার শাসন ছিল না, সেগুলিকে বলা হতো গণরাজ্য। সাধারণভাবে গণরাজ্যগুলিতে এক একটি উপজাতি বাস করত। তারা নিজের রাজ্যে অরাজতান্ত্রিক শাসন বজায় রেখেছিল। এগুলিতে জনগণ আলাপ আলোচনার মধ্য দিয়ে কর্তব্য ঠিক করতেন। অবশ্য নারী ও দাসীরা ওই আলোচনায়
অংশ নিতে পারতেন না। দুটি গণরাজ্যের নাম হলো ব্রিজি এবং মল্ল। দুটি গণরাজ্যের নাম হলো ব্রিজি এবং মল্ল। বজ্জীদের রাজধানীর নাম কি? বজ্জীদের রাজধানীর নাম বৈশালী। লিচ্ছবি কাদের বলা হতো? বৈশালীর আশেপাশে যেসব বজ্জী থাকতো তাদের নিয়ম লেখো। 6 নম্বর প্রশ্ন আছে বজ্জীদের উন্নতির 7টি নিয়ম লেখো। এর উত্তর হবে রাজা অজাতশত্রু বজ্জীদের যাতে কোনোভাবে হারাতে না পারেন তাই তিনি 7টি নিয়ম মেনে চলতে বলেন। বজ্জীদের মেনে চলা এই 7টি নিয়ম হলো: 1. বজ্জীদের প্রায়ই সভা করে চলতে হবে। 2. বজ্জীদের সব কাজ মিলে একজোট হয়ে করতে হবে। 3. বজ্জীদের নিজেদের বানানো আইন অনুযায়ী চলতে হবে। 4. বজ্জী সমাজে বয়স্ক মানুষের কথা শুনতে হবে ও তাদের সম্মান করতে হবে। 5. বজ্জী সমাজে নারীদের সবসময় সম্মান করে চলতে হবে। 6. সমস্ত দেবতা মন্দিরগুলির যত্ন নিতে হবে। আর 7. বজ্জীদের নিজেদের অঞ্চলে গাছপালা ও পশু পাখিদের ওপর অত্যাচার করা যাবে না। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।